নমস্কার, সুপ্রভাত। সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথার সুরের জমজমাট সকালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসলে প্রকৃতিতে এখন শরৎ চলছে এবং শরৎকালে প্রকৃতি নিজেকে নানানভাবে সাজিয়ে তোলে। আর প্রকৃতির সেই সাজ দেখে আমাদের মনটা কিন্তু ভীষণ আনন্দে ভরে ওঠে। আর শরৎকাল মানে আমাদের বাঙালিদের সবচেয়ে বড় উৎসব অর্থাৎ দুর্গাপূজা। শরতে এখন মায়ের আগমন বার্তা নিয়ে আসছে শরৎকাল। আর আমাদের যে কোনো অনুষ্ঠান, যেটা সবসময় বলে থাকি, যে কোনো অনুষ্ঠান যে অঙ্গটা ছাড়া অসম্পূর্ণ, অর্থাৎ নাচ, গান, আবৃত্তি, সেই অঙ্গটা নিয়ে কিন্তু আমরা প্রতিদিন সকালে আমরা নাচটা নিয়ে হয়তো হাজির হতে পারি না, কিন্তু কবিতা এবং গান নিয়ে আমরা প্রায় প্রতিদিন সকালে আপনাদের সামনে হাজির হবার চেষ্টা করি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নানান শিল্পীদের নিয়ে আমরা একটা সুন্দর সকাল কাটানোর চেষ্টা করি এবং আপনাদের একটা সুন্দর সকাল উপহার দেবার চেষ্টা করি। আজও তার ব্যতিক্রম হয়নি এবং আজ অর্থাৎ বৃহস্পতিবার আমরা থাকি কবিতার আসরে। আজও তাই আমাদের সঙ্গে যে দুজন শিল্পী আজকে রয়েছেন, আসুন একটু পরিচিত হই তাদের সঙ্গে। আমার ডান দিকে রয়েছেন বসুন্ধরা দেব। সুপ্রভাত দিদি। নমস্কার, সুপ্রভাত। আর বাদিকে রয়েছে গীতিকা দে। সুপ্রভাত গীতিকা। নমস্কার, সুপ্রভাত। আর কিবোর্ডে যে সবসময় থাকে দেবজিৎ দেবনাথ। সুপ্রভাত দেবজিৎ। তো প্রথমে কার কাছে যাব? গীতিকার কাছে যাই। হ্যাঁ, তাহলে গীতিকা কি দিয়ে সকালটা শুরু হবে? রবীন্দ্রনাথকে দিয়ে শুরু করি, আমাদের কবিগুরু। হ্যাঁ, চলো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ কবিতাটি আমি করছি। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে। তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলে এ কোন মহারাজ, আজই শুভক্ষণে রাত পোহালো। ভেবেছিলেম তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরিতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ? আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি, এ কি কথা রাজা ধীরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট্ট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারিরে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার। বা শুনে থাকি ততবার একটা কথাই মনে হয় যে সত্যি তো, আমরা তো কাউকে কিছু দিতে গেলে আমাদের মানে কার্পণ্যটা চলে আসে, কিন্তু আমরা যদি কাউকে দিই, ভগবান কিন্তু তার দ্বিগুণ আমাদের ফিরিয়ে দেন।
ভীষণ সুন্দর শুরু হলো সকালটা। আমরা কবিগুরুর কবিতা দিয়ে শুরু করলাম। এবারে যাব বসুন্ধরাদির কাছে। কি শোনাবে? হ্যাঁ, আমি কবিতাটা শুরু করার আগে কিছু ব্যাখ্যা দিতে চাই কবিতাটার ব্যাপারে। আচ্ছা, সেটা হলো, আমরা সকলেই শ্রীকৃষ্ণের ভক্ত, কিন্তু রাধা বিনা কৃষ্ণ নাহি। কৃষ্ণ তো রাধাকে ফেলে চলে গেল, এবং রাধার যে দুঃখ, কষ্ট, বেদনা এবং সমাজ কি করে রাধাকে দেখলো, সেটা নিয়ে কৃষ্ণা বসুর লেখা কবিতা। এবং কবিতাটি পাঠ করার আগে আমি রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করব। আচ্ছা, বাহ, কৃষ্ণা বসুর লেখা রাধিকা সংবাদ। বাহ। যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো, আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। কৃষ্ণ ভুলবার পর সবাই ভুলেছে তোকে, কেউ আর মনেও রাখেনি। গোঠে মাঠে বাটে ধবনি চড়াই রাই, তোমার প্রেমের কি বা জানি। সত্যি কিছু জানতো না তো সে, শুধু শিকারের লোভে, শুধু জয়ের নেশায় এসেছিল। কত তার কাকুতি মিনতি, কত তার রাজ্যপাট মথুরা বিলাস, কত তার বৃন্দা সখী সত্যভামা রুক্মিণী সুন্দরী, তার জীবন যাপন জুড়ে জেগে ওঠে ঐশ্বর্যের এক অদ্ভুত নাটক। তারপর তোর কি যে হলো, সর্বহারা প্রবঞ্চিত একাকী নায়িকা। তোকে ভুলে, তোকে ফেলে সে তো বেশ রাজ অধিরাজ সেজে মহাকাব্যটির প্রধান পুরুষ হয়ে প্রচন্ড প্রতাপে বেঁচে আছে আজও। বাঁশির প্রতাপে ভেসে ভেসে সুরের সমূহে তুই ভেসে গিয়েছিলি। সরলা ঘোষিত প্রাপ্তির নেশায় তুই কোনোদিন আপন আঁচলখানি বিজয় পতাকা করে ওড়াসনি। রাজার নন্দিনী, রাজার দুলালি তুই, তোর কোনো রাজ্যপাট নেই, শুধু কানু কানু ভুল কানু, ভুল নায়কের জন্য তোর সত্য কান্না। সত্যকার চূড়ান্ত আবেগ রয়ে গেছে আজও। তোকে আর কেউ খুঁজেও পাইনি রাধিকা, তোর জন্য কষ্ট হয়, তোর জন্য মায়া হয়, তোর ওপর ক্রোধ হয় খুব। কৃষ্ণ কি কোনোদিন ঠিকঠাক নিয়েছিল তোকে? আপন মোহিনী শক্তির কাছে নত জানু, কি বিপুল শক্তিতে সে অধিকার করে নিতে পারে রমণী হৃদয়। এই সত্য জেনে নিতে সে এসেছিল তোর কাছে, আর তুই বোকা মেয়ে, তাকে জীবনের শ্রেষ্ঠ পাওয়া মনে করে ঘর ছেড়ে বর ছেড়ে ভেসেছিলি পথে পথে, পথে ও বিপথে। তোকে ফেলে সে গিয়েছে নতুন নগরে তার মোহন বাঁশিটি নিয়ে। তার যুবতী মোহন রূপ দেখে মুগ্ধ হয় বিশ্ব ভারত আজও। বলো বড়ু চণ্ডীদাস,
বলো বিদ্যাপতি, বলো জ্ঞান দাস, ত্রিদাস, সুদান সখা, বলরাম দাস, কেউ কিছু জানো নাকি? তার কথা, তার কথা, রাধিকার কথা। এটা তো একদমই সত্যি, রাধা বিনা কৃষ্ণ। এবং এটা একদম যিনি লিখেছেন কৃষ্ণা বসু তার মত। কিন্তু আমি দেখেছি, মানে টিভি সিরিয়ালে দেখা, আমরা তো আর তখনকার সময় ছিলাম না বা জানি না কেউই। কৃষ্ণ এবং রাধা দুজনের কিন্তু প্রচন্ড ত্যাগ ছিল তাদের। মানে রাধা আর কৃষ্ণ আমরা একসাথে নাম নিই ঠিকই, কিন্তু রাধা কৃষ্ণ তো স্বামী স্ত্রী ছিলেন না। আর এই যে এই সম্পর্কটা, রাধারও বিয়ে হয়ে গেছিল বা কৃষ্ণরও রুক্মিণীর সঙ্গে বিয়ে হয়ে যায়, কিন্তু তাদের যে এই ভীষণ ত্যাগটা, সেটা কিন্তু আমি যতটা দেখেছি সেটা আমাদের পৃথিবীর সবার মঙ্গলের জন্য। তো আর এটা আমরা সবসময় বলে থাকি, যে কোনো পুরুষের পেছনে একজন নারী থাকে। ভীষণ ভীষণ সুন্দর করে করলে তুমি। এবারে আবার যাব আমরা গীতিকার কাছে, কি শোনাবি? কবি অচিন্ত্য কুমার সেনগুপ্তের পূর্ব পশ্চিম। আচ্ছা, চল। তোমার শীতলক্ষা আর আমার ময়ূরাক্ষী, তোমার ভৈরব আমার রূপনারায়ণ, তোমার কর্ণফুলি আমার শিলাবতী, তোমার পায়রা আর আমার পেয়ালি, এক জল, এক ঢেউ, এক ধারা, একই শীতল অতল অবগাহন, শুভদায়িনী শান্তি। তোমার চোখের আকাশের রোদ আমার চোখের উঠোনে এসে পড়ে, তোমার ভাবনার বাতাস আমার ভাবনার বাগানে ফুল ফোটায়। তোমার নারিকেল, সুপরি, অশোক, শিমুল আমার তাল, খেজুর, শাল, মহুয়া, এক ছায়া, এক মায়া, একই মুকুল মঞ্জুরি। তোমার ভাটিয়ালি আমার গম্ভীরা, তোমার শাড়ি জারি আর আমার বাউল, এক সুর, এক টান, একই অকুলের আকুতি। তোমার টাঙ্গাইল আমার ধনে খালি, তোমার জামদানি আমার বালুচর, এক সুতো, এক ছন্দ, একই লাবণ্যে টানা পড়েন, চলেছে একই রূপনগরের হাত ছানিতে। মোরা এক বৃন্তে দুই ফুল, এক মাঠে দুই ফসল, আমাদের খাঁচার ভেতর একই অচিন পাখির আনাগোনা। আমার দেবতার থানে তুমি বটের ঝুড়িতে সুতো বাঁধো, আমি তোমার পীরের দরগায় চেরাগ জ্বালি। আমার স্রোত পাঠ তোমাকে ডাকে, তোমার আজান আমাকে খুঁজে বেড়ায়। আমাদের এক সুখ, এক কান্না, এক পিপাসা। ভূগোলের ইতিহাসে আমরা এক, আমরা পর নই, আমরা পড়শি, আর পড়শি তো আর শিরমুখ। তুমি সুলতানা, আমি অপূর্বা, আমি মেহবুব, তুমি শ্যামলী। আমাদের শত্রু সেই এক, যারা আমাদের আস্ত মস্ত সোনার দেশকে খণ্ড খণ্ড করেছে, যারা আমাদের রাখতে চায় বিচ্ছিন্ন করে, বিরূপ করে, বিমুখ করে। কিন্তু নদীর দুর্বার জলকে কে বাঁধবে? কে রুখবে আমাদের অফাত স্রোত? কে মুছে দেবে আমাদের মুখের ভাষা, আমাদের রক্তের কবিতা? তুমি আমার ভাষা বলো, আমি আনন্দকে দেখি। আমি তোমার ভাষা বলি, তুমি আশ্চর্যকে দেখো। এই ভাষাই আমাদের আনন্দ আশ্চর্যের সাক্ষাৎকার। কার সাধ্য
অমৃত দীপিত সূর্য চন্দ্রকে কেড়ে নেবে আকাশ থেকে? আমাদের এক রবীন্দ্রনাথ, এক নজরুল, আমরা ভাষা এক, ভালোবাসা এক, মানবতা এক। বিনা সুতোই রাখি বন্ধনের কারিগর, আমরাই একে অন্যের হৃদয়ের অনুবাদ। মর্মের মধুকর, মঙ্গলের দূত, আমরাই অচিন্তন কুশল সাধক। সুন্দর। এবং কবি যেটা বলতে চাইলেন, আমরা এত রেষারেষি করি, এত ভাগাভাগি করি, কিন্তু কোথাও সবকিছু মিলেমিশে একেবারে একাকার হয়ে যাচ্ছে। সত্যি তো আমরা পর এবং পড়শির মধ্যে তফাৎটা ভুলে যাই। ভীষণ সুন্দর করলো গীতিকা। এবারে আবারও যাব বসুন্ধরা দিদির কাছে। তার আগে একটু জানবো, কবিতা একেবারে শুরু কবে থেকে করেছিলে? হ্যাঁ, আমি অনেক ছোটবেলা থেকেই কবিতা শিখতে শুরু করি। তখন সত্যি কথা বলতে গেলে এতটা বুঝতাম না। হ্যাঁ, মা ভর্তি করে দিয়েছিল, শিখতাম। এবং মার যেই পুশটা না থাকলে হয়তো কন্টিনিউ করতে পারতাম না। এবং আস্তে আস্তে বুঝতে পারি, এবং গুরুরও যে যেভাবে আমাদের গ্রুম করেছে সেটারও একটা বিশাল অবদান আছে, ক্রেডিট আছে। এবং শিখতে শিখতে তারপর রবি ঠাকুর, যেটা আমাদের সকলেরই প্রিয় কবি, রবীন্দ্রনাথের একটা বিশাল অবদান আছে। এবং আই থিঙ্ক রবীন্দ্রনাথের গান, কবিতা, রবি ঠাকুরের লেখা সবকিছু মিলেমিশে না কোথাও না কোথাও আমার মধ্যেও ওই, যার কারণে আমি টুকটাক লেখালেখিও করি, কবিতা টবিতা নিজে। আমরা একাধারে শুধু বাচিক শিল্পী পেলাম না, আমরা কবিকেও কিন্তু পেলাম। তো এবারে কি শুনবো? এবারে আমি এবারও একটা বিরহ প্রেমের একটা কবিতা শোনাবো, পাহাড় ও মেঘের বিরহ প্রেম। আচ্ছা। পূর্ণেন্দু পত্রীর লেখা সেই গল্পটা শুরু করছি। চল। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোনো, পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ২৬ বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প। ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বললে, ওঠ ছুরি, তোর বিয়ে। সব যে হয়ে গেল কালো, নিভে গেল দ্বীপের আলো। সব যে হয়ে গেল কালো, নিভে গেল দ্বীপের আলো। আকাশ পানে হাত বাড়ালে কাহার তরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে।
যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেয়ের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনো দিন ভুলতে পারল না। বিশ্বাস না হয় তো চিরে দেখতে পারো, পাহাড়টার হাড় পাঁজর ভিতরে থই থই করছে শত ঝর্ণার জল। সত্যি এত সুন্দর, এবং কবিদের সৃষ্টি আমরা কখনো তো ভাবিই না সেভাবে। আমরা থাকবো আবারও কবিতা নিয়ে। তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। কেউ কোথাও যাবে না, সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরের জমজমাট সকাল, এবং আমাদের সঙ্গে আজকে রয়েছেন শিল্পী বসুন্ধরা দেব এবং শিল্পী গীতিকা দে। তা আমরা এবারে যাব গীতিকার কাছে। কি শোনাবি? কবি রাম বসুর পরাণ মাঝি হাঁক দিয়েছে। আচ্ছা, চল। অনেকক্ষণ বৃষ্টি থেমে গেছে। বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ। ফুটো চাল থেকে আর জল গড়িয়ে পড়বে না। খোকাকে শুইয়ে দাও, খোকাকে শুইয়ে দাও। তোমার বুকের থেকে শুকনো জায়গাটায় শুইয়ে দাও। গায়ে কাঁথাটা টেনে দাও। অনেকক্ষণ বৃষ্টি থেমে গেছে। মেঘের পাশ দিয়ে কেমন সরু চাঁদ উঠেছে। তোমার ভুরুর মতো সরু চাঁদ, তোমার চুলের মতো কালো আকাশে বর্ষার খোলা জল মাঠ ছাপিয়ে নদীতে মিশে গেছে। কুমোর পাড়ার বাঁশের সাঁকোটা ভেঙে গেছে বোধহয়, বোধহয় ভেসে গেছে জলের তরে। অভাবের টানে আমাদের আনন্দ যেমন ভেসে যায়। নলবনের ধার দিয়ে পানবরজের পাশ দিয়ে গঞ্জের স্টিমারের আলো, আলো পড়েছে ঘোলা জলে রামধনুর মতো। রামধনুর মতো এই রাত্রির বেলা ধান ক্ষেত ভাসিয়ে জল গড়ায় নদীতে স্টিমারের তলায়। আমাদের অভাবের মতো, ঠিক আমাদের কপালের মতো। আমাদের পেটে তো ভাত নেই, পরনে কাপড় নেই, খোকার মুখে দুধ তো নেই এক ফোঁটাও। তবু কেন এ গঞ্জ হাসিতে উছলে উঠে, তবু কেন এই স্টিমার শস্যতে ভরে ওঠে। আমাদের অভাবের নদীর উপর কেন ওরা সব পাঁজরগুলোকে কুড়িয়ে যায়। শোনো, বাইরে এসো, পরাণ মাঝি হাঁক দিয়েছে। শোনো, বাইরে এসো। ধান বোঝাই নৌকো রাতারাতি পেরিয়ে যায় বুঝি। খোকাকে শুইয়ে দাও, বৃন্দার বৌসাকে ফু দিয়েছে। এবার আমরা ধান তুলি দিয়ে মুখ বুজিয়ে মরবো না। এবার আমরা প্রাণ তুলি দিয়ে অন্ধকারে কাঁদবো না। এবার আমরা তুলসী তলায় মনকে বেঁধে রাখবো না। বাকের মুখে যাও। কে? লণ্ঠনটা বাড়িয়ে দাও, লণ্ঠনটা বাড়িয়ে দাও। আমাদের হাঁকে রূপনারায়ণের স্রোত ফিরে যাক। আমাদের সরকিতে কেউটে আধার ফর্সা হয়ে যাক। আমাদের হৃৎপিণ্ডের তাল দামামার মতো ঝড়ের চেয়েও তীব্র আমাদের গতি। শাসনের মুগুর মেরে আর কত কাল চুপ করিয়ে রাখবে? এসো, বাইরে এসো। আমরা হেরে যাব না, আমরা মরে যাব না, আমরা ফেঁসে যাব না। নিঃস্বতার সমুদ্রে একটা দ্বীপের মতো আমাদের বিদ্রোহ। আমাদের বিদ্রোহ মৃত্যুর বিভীষিকার বিরুদ্ধে। এসো, বাইরে এসো, আমার হাত ধরো। পরাণ মাঝি হাঁক দিয়েছে।
সত্যি তাই, সবার সবার বেঁচে থাকার এই মন্ত্রটা কিন্তু হয়ে ওঠা উচিত। আমরা জীবনের অনেক ওঠাপড়া দিয়ে যাই এবং অনেক সময় এরকম হয় আমরা নিজের সেলফ কনফিডেন্সটাকে হারিয়ে ফেলি, কিন্তু আজ থেকে আমরা এটাই একমাত্র মন্ত্র হিসেবে যদি নেই, আমরা হেরে যাব না, তাহলে বোধহয় আমরা যেগুলোতে হেরে যাবার কথা সেগুলো জিতে যাব। আর গীতিকা ভীষণ সুন্দর করে করলো। একটু জানবো, কবে থেকে কবিতা শুরু করলি? একেবারে ছোটবেলা থেকেই, একদম ছোট। আমার যতদূর মনে আছে, ক্লাস 3-তে মা নিয়ে আমি যেখানে শিখেছি কাব্যলোক, উত্তম স্যারের কাছে ভর্তি করিয়ে দিয়েছিল। তো ওইখান থেকেই শেখা শুরু আর কি। আচ্ছা, তারপর থেকে এখন হ্যাঁ, এখনো চলছে। আর সবচেয়ে বড় কথা, ভীষণ ভালো লাগে কবিতা করতে। হ্যাঁ, অবশ্যই। যারা আমরা এই দিকটার সঙ্গে যুক্ত, কবিতা গান, সেটা একবার কেউ সেখানে ঢুকে গেলে সেখান থেকে বেরোনোটা মানে যায় না আর কি। তো আবার চলে যাব বসুন্ধরাদির কাছে। কি শোনাবে এবারে? কি স্বরচিত কিছু শুনবো? স্বরচিত শোনাবো। যেটা বললাম, আমিও মানে কাব্যলোকেরই স্টুডেন্ট, স্যারের কাছে শেখা। এবং এখন যে ছোট ছোট দুটো কবিতা স্বরচিত, এবং আমার যে প্রথম কবিতাটা, যেটার জন্য মানে হয় না কিছু একটা ক্লিক করলে তখন আমরা লিখি, এবং সেটা হলো প্রতি বছর ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ইন্ডেক্স বের হয়, এবং সেখানে ইন্ডিয়ার র্যাঙ্ক ছিল 129 আউট অফ 158 কান্ট্রিজ, যেটা খুবই আমার ভীষণ ক্লিক করলো যে আমাদের দেশে এত বৈষম্যতা, এবং ইন্ডিয়ার টপ 10% এবং বটম 50% এর মধ্যে মানে গ্যাপটা ভীষণ, মানে অনেকটাই বেশি। তো আমার প্রথম কবিতাটা হলো অসমানতা। আচ্ছা, কি বলবো হে আপনাদের, এত সুন্দর পৃথিবী, সকল সকল প্রাণী বেঁচে থাকতে চায়। আজি এত বৈষম্যতা দেখে, এত অসমানতা জেনে বুঝে সত্যি মোর হৃদয় কাঁদে। এ কোন প্রগতি, এ কোন উন্নয়ন, যেখানে ঈশ্বরের তৈরি জগতে এত বৈষম্যতা? তার জবাব দিক দিক যত মেধাবী প্রগতিশীল বড় বড় মনীষী আমাদের সমাজের। দুর্নীতি, লোভ, গরিব দুঃখীর অন্ন খেয়ে পেট ভরছে তো? হ্যাঁ হ্যাঁ, আমি জিজ্ঞাসাবাদ করছি আপনাদের, কে দায়ী, কারা দায়ী? কম বেশি সকলে দায়ী মোরা। আমাদের ভাবনা, আমাদের মন, আমাদের কীর্তিকলাপ, সর্বোপরি উচ্চতর বিদ্যমান কর্তৃপক্ষ দায়ী। এইটুকু অনুরোধ, এইটুকু আবেদন, করুণাময়ী ঈশ্বরের কাছে প্রার্থনা যে আমাদের চেতনায় যেন সাম্য ভাব জাগে, উন্মুক্ত মানসিকতা সকলের হোক, সাম্য ভাব, সমতার যেন জয় হয়। আমার নেক্সট স্বরচিত কবিতা বিসর্জন, এটাও ছোট কবিতা, তাই একেবারে শুনিয়ে দিচ্ছি, এবং মাঝে আমি একটু রবীন্দ্রসঙ্গীত করবো, দু এক লাইন, আশা করি ভালো লাগবে। বিসর্জন। বিসর্জিত করিয়াছি মোর নিদ্রাপূর্ণ নিশিকে, বিসর্জিত করিয়াছি মোর অমূল্য সময়কে, বিসর্জিত করিয়াছি মোর উদীয়মান ভবিষ্যৎকে, সমস্তকে বাঁধিয়া আমার না পাওয়া স্বপ্নভঙ্গকে জুড়ে তার সুগন্ধহীন মালা মোর অতৃপ্ত বাহুতে গলায় পরায় দিলে। এই ছিল মোর মূল্য সকল বিসর্জনের। মোর বিচ্ছিন্ন অভিলাষা হইতে অসম্পূর্ণ কথা বহিয়াছে, দিগন্তের অন্তরালে বিলীন হইল মোর সকল অপ্রাপ্তি। আর কত ধরিয়া রাখিয়া বাঁধিয়া রাখিব? প্রতিদিন যদি কাঁদিবি কেবল
ভালো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়। আজ এই নব নতুন ক্ষণে আমি সমর্পণ করিলাম মোর স্বপ্ন হারা লিপ্সাকে, অবিচ্ছিন্ন শিকড় হইতে মোর সকল অপ্রাপ্তি করি বিসর্জন। কবে থেকে শুরু করলে? এটাও একদম ছোটবেলা থেকে, মানে নট একদম ছোটবেলা না, মানে যখন আমি ক্লাস 8-9 পড়ি তখন থেকে আমার কবিতা লেখা শুরু। হঠাৎ করে ক্লিক করলো, হয় না, মানে আমরা তো ছোট থেকে গান আবৃত্তি শিখছি এবং মারও অনেকটাই কৃতিত্ব, মা পুশ না করলে হয়তো কিছুই হতো না। তো ওইভাবেই কবিতা গান লেখালেখি পড়তে পড়তে হয় না একটা ভাব জাগে, তখনই ওই। তো এখন মানে লেখালেখিটা কন্টিনিউ আছে তো? হ্যাঁ হ্যাঁ, কবিতা তো হয় না হঠাৎ করে লিখতে ইচ্ছে করে, ওই রকম আর কি। তো আমরা ভবিষ্যতে মানে বইটই প্রকাশিত পাবো একদম, যদি সকলের আশীর্বাদ হ্যাঁ ভালোবাসা থাকে। একদমই তাই, আমরা সবাই চাই আমাদের মানে আমাদের জেনারেশনের সবাই এইগুলোর মধ্যে একদম ইনভলভ হয়ে যাক। আর এখন তুমি যদি কবিতা লেখা শুরু করো, তোমার যদি বই বেরোয়, একদিন সবাই এখানে বসে তোমার কবিতা করবে। একদম একদম। তো আবারও যাবো গীতিকার কাছে, এবারে কি শুনবো? কবি সুকান্ত ভট্টাচার্যের প্রার্থী। আচ্ছা। হে সূর্য, শীতের সূর্য, হিম শীতল সুদীর্ঘ রাত, তোমার প্রতীক্ষায় আমরা থাকি। যেমন প্রতীক্ষা করে থাকে কৃষকদের চঞ্চল চোখ ধান কাটার রোমাঞ্চকর দিনগুলির জন্যে। হে সূর্য, তুমি তো জানো আমাদের গরম কাপড়ের কত অভাব। সারা রাত খড়কুটো জ্বালিয়ে এক টুকরো কাপড়ে কান ঠেকে কত কষ্টে আমরা শীত আটকাই। সকালের এক টুকরো রোদ্দুর এক টুকরো সোনার চেয়েও মনে হয় দামি। ঘর ছেড়ে আমরা এদিক ওদিক যাই এক টুকরো রোদ্দুরের তৃষ্ণায়। হে সূর্য, তুমি আমাদের স্যাঁতসেঁতে ভিজে ঘরে উত্তাপ আর আলো দিও, আর উত্তাপ দিও রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে। হে সূর্য, তুমি আমাদের উত্তাপ দিও। শুনেছি তুমি এক জ্বলন্ত অগ্নিপিণ্ড। তোমার কাছে উত্তাপ পেয়ে পেয়ে আমরা প্রত্যেকেই হয়তো এক একটা জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হব। তারপর সেই উত্তাপে যখন পূর্বে আমাদের জড়তা, তখন হয়তো গরম কাপড়ে ঢেকে দিতে পারবো রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে। আজ কিন্তু আমরা তোমার অকৃপণ উত্তাপের প্রার্থী। সুন্দর। তো এখন তো কলেজ হ্যাঁ, চলছে, হ্যাঁ। তো কলেজের মাঝখানে কি মানে পড়াশোনার মাঝখানে করা হয়? হ্যাঁ, কলেজের বিভিন্ন কালচারাল প্রোগ্রামে কবিতা বলাটা থাকে, মানে হয়তো সবাই না জানলেও একটা মানে অদ্ভুত একটা আবদার স্যার ম্যাডামদের কাছ থেকে। হঠাৎ করে ক্লাস, আমার সঙ্গে এরকমও হয়েছে, বাংলা ক্লাস করছি, তো হঠাৎ করে মেয়ে বলছে একটা কবিতা শোনা। তো মানে হয় না, সেগুলো একটা মানে বিশেষ ভালো লাগার হ্যাঁ, মুহূর্ত। বিশেষ ভালো লাগার মুহূর্ত। আর ছোটখাটো সময়ও সবাই শুনতে চায়, তো ওই জিনিসটাই আর কি অনেকটা, যখন বলে যে ভালো হয়েছে, এটা তো অনেক বড় বড় ভালো ব্যাপার। করিস তাই। হ্যাঁ সবাই বলে, একদমই। ভালো করিস বলি সবাই শুনতে চায়। এবারে আবার তোমার কাছে যাব। হ্যাঁ। আমরা কিন্তু খুব অল্প সময় আছে আমাদের হাতে, তো চলো এবারে কি শোনাবে? এবারে ছোট্ট একটা কবিতা, রবীন্দ্রনাথের কবিতা না হলে একটু অসম্ভব। হ্যাঁ। তো রবীন্দ্রনাথের একটা ছোট্ট কবিতা শোনাবো, কুয়ার ধারে। আচ্ছা। তোমার কাছে চাইনি কিছু, জানাইনি মোর নাম,
তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম। একলা ছিলেম কুয়ার ধারে, নিমের ছায়াতলে। কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে গেল, আয় গো বেলা যায়। কোন আলসে রইনু বসে কিসের ভাবনায়, পদধ্বনি শুনি নাইকো, কখন তুমি এলে। কইলে কথা ক্লান্ত কণ্ঠে, করুণ চক্ষু মেলে। তৃষাকাতর বান্ধ আমি, শুনে চমকে ওঠে। জলের ধারা দিলেম ঝেলে তোমার করপুটে। মরমরিয়া কাঁপে পাতা, কোকিল কোথা ডাকে। পাপলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে। যখন তুমি শুধালে নাম, পেলেম বড় লাজ। তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ? তোমায় দিতে পেরেছিলেম একটু তৃষার জল, সেই কথাটি আমার মনে রহিল সম্বল। কুয়ার ধারে দুপুর বেলা তেমনি ডাকে পাখি, তেমনি কাঁপে নিমের পাতা। আমি বসেই থাকি। তুমি করলে তো আজকে তো অনেক কবির কবিতা আমরা শুনলাম, তোমার নিজের কবিতাও শুনলাম। তো তোমার পছন্দের একেবারে যে হয় না, এই কবির কবিতা শুনলে একদম আমার সঙ্গে মিলে যাচ্ছে, বা এরকম কিছু আছে কি, বা খুব পছন্দের কোনো কবি? হ্যাঁ, রবি ঠাকুর তো বললামই, এবং একটু আই থিঙ্ক মডার্ন যুগের মধ্যে একটু কন্টেম্পোরারি স্টাইল কবিতা যদি কেউ লিখে থাকে, আই থিঙ্ক তোরও খুব ফেভারিট হবে, সেটা হচ্ছে শ্রীজাতর লেখা। একদম। এবং যেহেতু পুজো আসছে, তো পুজো বলতেই আমরা একটু পুজোর প্রেম আড্ডা, তো সেটা নিয়ে শ্রীজাতর একটা সুন্দর ছোট্ট একটা কবিতা আছে, সেটা শোনাবো। শ্রীজাতর লেখা প্রেমের গান। পুজোর আগে আবার সেই এক দুদিনের বসন্ত, বিকেল হলেই কফির খোঁজ। সময় হবে কখন তোর? রথ তলা মোড় ঝাঁ চকচক। এখন তো আর আসিস না। মনে পড়ছে বুড়োর ঘর, এখান থেকে কয়েক পা। পুজোর আগেই সেবার ঠিক, দুজন মিলে কি হামলা। সবাই মিলে জবর গান, ঝুটে ঝামেলায় ছিলাম না। গান বুড়ো তার কথার ধার, নিমেষ ফেরত সুরের খেল। আমরা দুজন অনেক দূর, বুকের ভেতর পাতাল রেল। আমার ভাষায় রোদের দিন, তোর কথাতে ঝড়ের রাত। ওই লোকটাই আগুন চোর, ওকে নিয়ে কি ঝঞ্ঝাট। পাচ্ছি যা সব ফেরত দি, ঠোঁটের হাসি চোখের জল। আজ আমাদের প্রেমের গান, সুমন ডাকি শোনাই চল। তো গীতিকার কাছে যাব যে কি অলরেডি বসুন্ধরা দিদি পুজো পুজো একটা ব্যাপার বলছিল, তো পুজো শপিং কি হয়ে গেছে তোর? না, এখনো হয়নি, শুরু হয়নি। এখনো শুরু হয়নি, শুরু হবে? হ্যাঁ। আচ্ছা, মানে শুরু হবে বলতে কিন্তু মানে একটা বিশাল ব্যাপার, অনেক কিছু হবে। না, পুজো অনেকগুলো কিনতে হবে। দেখো, দেখেছো, সেই অ্যান্টিসিপেশনটাই মজা। আসছে আচ্ছা, হ্যাঁ সেটাই, বছরে একবার আসলেই মানে চট করে শেষ হয়ে যায়। আসলেই চলে যায়। তো একেবারে সময় আমাদের হাতে কম, একটা শুনবো তোর থেকে, তারপর একটা শুনবো বসুন্ধরা দিদির থেকে। কি শোনাবি এবারে? আমি কবি সুবোধ সরকারের শাড়ি কবিতা। আচ্ছা, বাহ। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। এত শাড়ি সে এক জীবনে দেখেনি। আলমারির প্রথম তাকে সে রাখলো সব নীল শাড়িদের। হালকা নীল একটাকে জড়িয়ে সে বলল, তুই আমার আকাশ। দ্বিতীয় তাকে রাখলো সব গোলাপিদের। একটা গোলাপিকে জড়িয়ে সে বলল, তুই আমার অভিমান। তৃতীয় তাকে 3টি ময়ূর যেন 3 দিক থেকে ছুটে আসা সুখ। তেজপাতা রং যে শাড়িটার, তার নাম দিল
বিষাদ। সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল। এত শাড়ি সে এক জীবনে কিভাবে পরবে? কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সে ঘটনাটা। সন্ধ্যার মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে। কাপড়ে মুখ বাঁধা তিনটে ছেলে এসে দাঁড়ালো, স্বামীর তলপেটে ঢুকে গেল উপর 12 ইঞ্চি উপর থেকে নিচ, নিচ থেকে ডান দিকে। পড়ে রইল খাবার। চিলি ফিশ থেকে তখন ধোঁয়া উঠছে। এর নাম রাজনীতি বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। একদিন দুপুরে শাশুড়ি ঘুমিয়ে সমস্ত শাড়ি বের করে ছতলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে। শাশুড়ি পরিয়ে দিয়েছে একটা সাদা থান। 19 বছরের একটা মেয়ে, সে একা। সেই থানও এক ঝটকায় খুলে নিল 3 জন পাড়ার মোড়ে। একটি সদ্য নগ্ন বিধবা মেয়ে দৌড়চ্ছে আর চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। পেছনে 3 জন, সে কি উল্লাস! নির্বাক পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। নমস্কার। বাহ, খুব সুন্দর। একেবারে শরীরের লোম দাঁড়িয়ে গেল। দেবজিৎ বলছিল ভীষণ ভীষণ সুন্দর করে করলে। আর সত্যি হিংসা আমাদের কি ভীষণ পরিণতিতে নিয়ে যায় না? তবু আমরা প্রেমের গান গেয়ে যাব। সব কবিরা যা বলে থাকেন তাদের কবিতার মধ্য দিয়ে আমরা প্রেম বিলিয়ে যাব। আর এবারে আজকের অনুষ্ঠানের শেষ কবিতায় যাব। হ্যাঁ, আজকে আবার আমি শ্রীজাতর কাছে চলে যাব। আচ্ছা, সেটাও তুই যেটা বললি প্রেম, তেমনি ছোট্ট একটা কবিতা এবং একটু রবি ঠাকুরের গানও থাকবে। আচ্ছা, ভালোবাসি ভালোবাসি। বাহ, চলো। খুব ছোট্ট একটা কবিতা, শ্রীজাতর লেখা। ঠিক ওরকম, ঠিক ওরকম তাকাস কেন, যেমনটা সে তাকাতো। ফুলগুলো সব ঘ্যানোর ঘ্যানোর, নুয়েই পড়ে শাখা তোর। একটা ফুলের ইচ্ছে চিঠি, একটা ফুলের রেডিও, গানের মধ্যে ভুল জ্যামিতি, ঠিক যেরকম যেদিও। গায়ের রঙে তপ্ত বাদাম, চোখ বেঁধেছিস কাজলে, একই রকম লাগাস ধাঁধা সন্ধেবেলার সাজ হলে। কিন্তু তোকে ভুল হবে না, অন্য বলেই চিনি আজ। টগর থেকে সমঝে কিনা কবরখানার জিনিয়া। কাঁদবি না আর, এই যে তাকা, গাল ধুয়ে যা কাঁচলে। থাকবো আমি যেমন থাকার, মন নেভে না জলে। সামনে এগো ছটফটিয়ে, তাকাস না আর এদিকে। বিদায় ছাড়া দেব কি আর, রাখবো মনে যেদিকে। ভালোবাসি ভালোবাসি, এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজাই বাঁশি। ভালোবাসি 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 ভালোবাসি। এইভাবেই যেন আমরা সবাই ভালোবেসে থাকতে পারি। বড় কথা। তো আজকের মতো সকালটা এখানেই শেষ করব। তার আগে বসুন্ধরা দিদি এবং গীতিকাকে আমার শুভেচ্ছা। পুজো খুব ভালো কাটুক এবং তোমারও পুজো খুব ভালো কাটে। তোমাদের সকলের পুজো খুব ভালো কাটুক। তো সবাই ভালো থেকো এবং অবশ্যই কবিতার মধ্যে থেকো। আর বসুন্ধরা দিদিকে বলবো কবিতারও সৃষ্টি করতে থাকো।
তো পুজো খুব ভালো কাটুক দেবজিতেরও, এবং দেবজিতের সঙ্গে আমার আবারও দেখা হবে এর মধ্যেই। তাও বললাম সবার সঙ্গে না বললে একটা মন খারাপ করতে পারিস হয়তো। তো যাই হোক, আজকের মতো সকালটা এখানেই শেষ করব। দেখা হবে নতুন সকালে নতুন কোনো শিল্পীকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ সুন্দর সতেজ থাকবেন এবং অবশ্যই নিউজ ভ্যানগার্ডের সঙ্গে থাকবেন। নমস্কার।